ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। শেয়ার বাজারে বর্তমানে কি হচ্ছে? এটা কি এক্সিট করে যাওয়ার সময়, নাকি এটাই পারফেক্ট এন্ট্রি নেওয়ার টাইম? শেয়ার বাজারে কিন্তু এখন এফআইআই সেলিং, মনসুন রিস্ক এবং মার্কেট ভোলাটিলিটির মতো অনেক বড় বড় নেগেটিভ জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, প্রথমেই নিফটি ফিফটির চার্টটা খুলে নিয়েছি। এখানে দেখুন, নিফটি কিন্তু লাস্ট দিনে একদম সপ্তাহের শেষ সময়ে শেষ ঘন্টায় এসে 3টের পর থেকে নিফটিতে কিন্তু বড় রকমের একটা ফল দেখতে পাওয়া গেছে এবং নিফটি প্রায় 360 পয়েন্ট নিচে পড়ে গিয়ে 1.5% নিচে নেমে 23,547 পয়েন্টে ক্লোজিং দিয়েছে। এর পেছনে কিন্তু বলা হচ্ছে যে এমএসসিআই যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে কিন্তু ফাইনাল 30 মিনিট যে আছে, ওই ফাইনাল 30 মিনিটে কিন্তু একটা রিব্যালেন্সিং হয়েছে এমএসসিআই ইন্ডেক্সে। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স। এটা কিন্তু মে 29-এ রিব্যালেন্সিং হয়েছে এবং এই ইন্ডেক্সটাকে বড় বড় যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা কিন্তু ফলো করে। তাহলে এই ইন্ডেক্স যেখানে এক্সট্রা ওয়েটেজ নেয়, সেখানেও ফরেন ইনভেস্টরদের পয়সা আরও বেশি করে সেই জায়গায় ইনভেস্ট হয়, এবং যেখান থেকে এই ইন্ডেক্স আরও হালকা করে নেয় অথবা যেখান থেকে ইন্ডেক্স ওয়েটেজ কমিয়ে দেয়, সেখানে কিন্তু ফরেন ইনভেস্টরদের মানিও সেখান থেকে আউটফ্লো হয়ে যায়। আপনারা কারা কারা এমএসসিআই এর ফুল ফর্ম জানেন তারা কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। এবার দেখুন, লার্জ ক্যাপ যে স্টক আছে সেই স্টকেও কিন্তু ওয়েট রিডাকশন দেখতে পাওয়া গেছে। অর্থাৎ এমএসসিআই লার্জ ক্যাপ ইন্ডিয়ার যে স্টক আছে সেগুলোকে মোস্ট স্টেবল স্টক বলে ধরা হয়, সেখান থেকেও কিন্তু ওয়েট রিডাকশন করেছে, অর্থাৎ ওয়েট কমিয়ে নিয়েছে সেখান থেকেও। দেখুন, 2024 সালে এমএসসিআই এর ইন্ডিয়ান যে মার্কেট তার উপরে ওয়েটেজ ছিল 21.2%, যেটা ছিল সর্বোচ্চ। 2024 সালে ছিল তাহলে 21.2%। এবার দেখুন, 2025 সালে এই ওয়েটেজটাই কমে হয়ে গেছিল 18.4%। এবার দেখুন, 2026 সালে 14.1% হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, এখানে দেখুন 2024 সালে ছিল 21.2, সেখান থেকে 2026 সালে দেখুন 14.1%-এ চলে এসছে, যেটা ইন্ডিয়াকে আরও স্লাইড করে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে। এবার দেখুন, এই কালকে যে রিব্যালেন্সিংটা হলো 29 তারিখে, তারপরে ইন্ডিয়ার ওয়েটেজ দেখুন এখন 12.3%-এ চলে এসছে, এবং তাইওয়ানের মতো ছোট দেশ যেটা, সেটারও ওয়েটেজ আছে 25%, চায়নার আছে 19%, সাউথ কোরিয়ার আছে 19%, ইন্ডিয়ার আছে মাত্র 12.3%। মানে বুঝতেই পারছেন ইন্ডিয়ার ওয়েটেজ কত কমে যাচ্ছে। এবার দেখুন, এর ফলে কী হচ্ছে, তাইওয়ান ওভারটেক্স ইন্ডিয়া ইন মার্কেট ক্যাপ, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনে তাইওয়ানের মতো ছোট দেশ পর্যন্ত ইন্ডিয়াকে ওভারটেক করে গেছে এবং টপ 5-এর মধ্যে চলে এসছে। ইন্ডিয়া কিন্তু এখন 6th পজিশনে আছে। কতদিন 6th পজিশন ধরে রাখতে পারবে বোঝা যাচ্ছে না। ইন্ডিয়া কিন্তু আরও ক্রমশ নিচের দিকে যাচ্ছে এবং ইন্ডিয়ার ইকোনমি কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। দেখুন, আইএমডি এরাও ডাউনগ্রেড করেছে ইন্ডিয়াকে, যে ইন্ডিয়ার যে নর্মাল রেনফলের থেকেও কিন্তু কম রেনফল হতে পারে এবং মনসুন কিন্তু খারাপ আসতে চলেছে। দেখুন, এখানে বলছে 60% চান্স অফ ডেফিসিট মনসুন অ্যাজ আইএমডি ডাউনগ্রেডস রেন ফোরকাস্ট। অর্থাৎ আইএমডি রেন ফোরকাস্ট ডাউনগ্রেড করেছে, যে ইন্ডিয়ায় কিন্তু মনসুন সিজন একটা বড় সিজন। এই সিজনটা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটকে অনেকটাই প্রভাবিত করে। কীভাবে ইন্ডিয়ান স্টক মার্কেটকে প্রভাবিত করে সেটা আপনাদেরকে একটু বলে রাখি। ঝড় বৃষ্টি বা শুধু বৃষ্টিটাই বলি, বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু চাষাবাদ ভালো হয়, এবং চাষাবাদ ভালো হলে যেসব পেস্টিসাইড আছে বা যেসব সারের কোম্পানিগুলো আছে তারা কিন্তু ভালো চলে, সেই সব কোম্পানিগুলোর ভালো বিক্রি হয়, এবং ট্রাক্টরের যে কোম্পানি আছে, এছাড়া টায়ারের যে কোম্পানি আছে সেগুলোরও ভালো বিক্রি হয়, এবং চাষিদের হাতে টাকা পয়সা আসে, এবং সেই যে খাদ্যশস্যগুলো উৎপন্ন হলো সেগুলো বিদেশি মার্কেটে রপ্তানি হয়, যার ফলে আমাদের ভারতের কাছে বিদেশি মুদ্রাও আসে এবং সমস্ত পুরো ইকোনমিক কন্ডিশনটা ঠিক থাকে। কিন্তু বৃষ্টি না হলে কী হবে, এই জায়গাতে ফসল চাষ হবে না, যার ফলে গ্রামীণ এলাকার কৃষকদের হাতে টাকা থাকবে না, যার ফলে একটা বড় ইন্ডিয়ার কিন্তু 70% মানুষ এখনও পর্যন্ত কৃষিকাজের উপরেই নির্ভরশীল। তাহলে ইন্ডিয়ার একটা বড় অংশের মানুষের হাতে টাকা থাকবে না যে তারা খরচা করতে পারে, তাহলে বড় বড় কোম্পানির বিজনেসও চলবে না, যার ফলে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি অনেকটাই ডাউনগ্রেড হবে। এবারে দেখুন, এর কারণটা বলছে এখানে এল নিনো টু হিট ইন্ডিয়া ডিউরিং মনসুন। অর্থাৎ মনসুনের টাইমে কিন্তু এল নিনো আসতে চলেছে। এল নিনো আমরা জানি খুবই খারাপ একটা জলবায়ুর অবস্থা, যার ফলে কিন্তু খরা পর্যন্ত হতে পারে, এবং এটা থাকবে হচ্ছে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে, যেটা এখানে ফোরকাস্টে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে আরবিআইও দেখুন, আরবিআইও কিছু ওয়ার্নিং ইস্যু করেছে,
ইন্ডিয়ার FY27 গ্রোথের ব্যাপারে বলার সময় কিন্তু আরবিআইও এল নিনো এবং এল নিনোর রিস্ক সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল করেছে। এবার দেখুন আরবিআই পলিসি মিট যে ছিল সেখানেও বলা হয়েছে যে FY27-এ ইনফ্লেশন 4.6% পর্যন্ত বাড়তে পারে। কারণ কি দেখিয়েছে না, এল নিনো আসছে এবং এনার্জি কস্টসের একটা বড় স্পাইক বা এনার্জি কস্টে একটা বড় উত্থান দেখা গেছে মিডল ইস্টে যুদ্ধের জন্য, যার ফলে কিন্তু আমাদের দেশে ইনফ্লেশন অনেক বেশি বাড়তে চলেছে এবং এর ফলে কিন্তু একটা মার্কেটে যথেষ্ট বড় রকমের নেগেটিভ প্রভাব আসতে চলেছে। দেখুন এই যে এল নিনোর ওয়ার্নিং, এল নিনো কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্রাফিক্যাল ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে খরা ডেকে আনতে পারে, বৃষ্টির পরিমাণ একদম প্রায় শূন্যের কাছাকাছি চলে গিয়ে বৃষ্টি হয় না বললেই চলে, যার ফলে কিন্তু পুরো একটা মনসুন যদি খারাপ যায় তাহলে কিন্তু চাষাবাদের প্রভাব পড়বে এবং আমাদের ভারতীয় অর্থনীতির উপরে এর বড় প্রভাব আসতে চলেছে। এবার দেখুন ডিআইআই এফআইআই এর বাই সেল ডাটাটা যদি একটু দেখাই, ডিআইআই কিন্তু এখনও পর্যন্ত মার্কেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, 16,764 কোটি টাকার বাইং করেছে। সেদিক থেকে দেখতে গেলে এফআইআই কিন্তু তাদের বিক্রি আরও বাড়িয়ে দিয়েছে, 21,105 কোটি টাকার সেলিং করেছে। এর ফলে কিন্তু আমাদের ভারতের যে স্টক মার্কেটের যে কন্ডিশন, স্টক মার্কেটের কন্ডিশনে কিন্তু আরও বেশি প্রভাব পড়ছে বা আরও বেশি চাপের সৃষ্টি হচ্ছে এফআইআই এর এতটা বেশি আউটফ্লো এর জন্য, যার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে আমাদের লকডাউন পরিস্থিতির মতো সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে। এত বড় একজন দেশের প্রধানমন্ত্রী বলে কথা তিনি এখন বলছেন, তার মানে দেশের ইকোনমিক কন্ডিশনের আভাসটা কীরকম সেটা আপনারা বুঝেই নিন। এবার দেখুন এখানেও খারাপ অবস্থা, ডলারের এগেনস্টে রুপি কিন্তু আরও ফল করছে, যার ফলে এখন $1 সমান 95 টাকা চলছে। এবার দেখুন আমি যদি রিটেলদের একটু মুডটা যদি একটু দেখাই, মার্কেটে রিটেলদের সেন্টিমেন্ট কীরকম চলছে, দেখুন রিটেলদের সেন্টিমেন্ট কিন্তু এক্সট্রিম গ্রিডে আছে, অর্থাৎ রিটেলরা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে যে এতটা একটা প্রেশার আসতে চলেছে বা এতটা রিস্ক আসতে চলেছে সেটা কিন্তু রিটেলরা এখনও বুঝতে পারছে না। তাদের কিন্তু এখনও পর্যন্ত সেন্টিমেন্ট এক্সট্রিম গ্রিডে আছে, তারা ভাবছে বোধহয় এখান থেকে হয়তো মার্কেট আবার বাউন্স ব্যাক করে যাবে, তারা ওই জন্য তাদের যাবতীয় যা কিছু ইনভেস্টমেন্ট এই পর্যায়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষই করে ফেলছে। এবার চলুন একটু নিফটি অ্যানালিসিসটার মাধ্যমে বুঝিয়ে দিই যে আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে যেতে চলেছে। দেখুন এখানে কিন্তু আমি নিফটির চার্টটা খুলে নিয়েছি। নিফটির চার্টে আপনাদের আগেই বলেছিলাম যে ওপরের দিকে 23,300 এই লেভেলটা একটু মার্ক করে রাখতে এবং নিচের দিকে ওপরের দিকে 24,300 এবং নিচের দিকে 23,300 এই লেভেলটা একটু মার্ক করে রাখতে। নিফটি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে 23,500 লেভেলের কাছে এসে স্ট্যান্ড করছে। এখান থেকে কিন্তু পরবর্তী সপ্তাহে যদি কোনো পজিটিভ নিউজ, অর্থাৎ আরবিআই কোনো পলিসি চেঞ্জ বা ধরুন সরকারের দিক থেকে কোনো এফআইআইদের যে এলটিসিজি ট্যাক্স আছে সেই ট্যাক্সে কোনো রকম কোনো কমতি করা বা এলটিসিজি ট্যাক্স তুলে দেওয়া এরকমের মতো বড়সড় যদি কিছু আসে তবেই মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স আছে। যদি কোনো বড়সড় পলিসি না আসে তাহলে কিন্তু 23,500 থেকে 23,300 দিকে চলে আসার চান্সটাই বেশি আছে এবং একবার যদি 23,300 লেভেল ক্রস করে তাহলে কিন্তু 23,000 লেভেলে একটা ছোট্ট সাপোর্ট আছে, সেই সাপোর্টটা নিয়ে কিন্তু মার্কেট আবার 22,500-র কাছেও আসতে পারে। আর যদি কোনো বড়সড় পলিসি আসে বা কোনো বড়সড় অ্যানাউন্সমেন্ট হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে 23,500 লেভেল থেকে একবার 24,000 টাচ করতে পারে, কিন্তু 24,000-এর ওপরে যাওয়াটা খুবই প্রবলেমের বা 24,000-এর ওপরে যাওয়াটা খুবই চাপ আছে। এখন মার্কেট যদি পজিটিভ কিছু হয় তাহলে 24,000 টাচ করতে পারে, আর যদি নেগেটিভ কিছু হয় তাহলে কিন্তু একদম সোজা 23,000 বা 23,300 থেকে ডাউন করে সেই জায়গাতে স্ট্যান্ড করতে পারে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে পেরেছি এবং মার্কেটের আউটলুকটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।